Good evening, friends. Am I audible and visible? Am I audible and visible? Am I audible and visible? Good evening. Am I audible and visible? Let me start. Am I audible? Let me start. I have muted my own handset. আজকে কথা বলবো একটা বই নিয়ে। বইটার নাম ইন্ডিয়া ইন ইজিপ্ট বাই ডক্টর তিলক রঞ্জন বেরা। এটা একটা পিক্টোরিয়াল অ্যান্ড গুড অ্যামাউন্ট অফ ইনফরমেশন। আমি বইটা প্রপারে পৌঁছানোর আগে একটু ইন্ট্রোডাকশন দেব। আমি ভারতবর্ষের কথা আজকে আর আনছি না, এমনি আমাদের এই ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলার আমাদের এই পশ্চিম বাংলার আমরা যারা বাঙালি, যারা সনাতনী, যারা নিজেদের কালচার, ঐতিহ্য এবং সমাজকে বাঁচানোর জন্য ৭৫ বছর আগে আজ থেকে প্রায় আমরা ওয়েস্ট বেঙ্গলকে আমরা তৈরি করেছিলাম, পাকিস্তানের হাত থেকে বাঁচিয়ে তৈরি করেছিলাম। আমরা ৭৫ বছরে আমরা আমাদের এই পশ্চিম বাংলার তার ঐতিহ্যকে, তার সনাতন আদর্শকে, তার জীবনধারাকে বাঁচিয়ে রাখার জন্য এমন কোনো রাজনৈতিক দলকে আমরা ক্ষমতায় আনিনি যেটা আমাদের কোনো পশ্চিমবঙ্গের কোনো উপকারে এসেছে, এবং এই ধারা আজও চলেছে। এটা হলো রাজনৈতিক দিক। এবার দেখুন, আমাদের সকল ইন্টেলেকচুয়ালরা, পশ্চিমবাংলার যারা ইন্টেলেকচুয়াল, যারা প্রতিপত্তিশালী, যারা অফিসিয়াল ইন্টেলেকচুয়াল, তারা কারা? পশ্চিমবাংলা চিন্তা করে দেখুন, স্কুল কলেজের টেক্সট বুকে এই ৭৫ বছর ধরে, ইভিন আপনার পার্টিশন, সোকল্ড ইন্ডিপেন্ডেন্স, আমরা কি লিখে রেখেছি? রেডিও অফিসের আবিষ্কর্তা মার্কনি। আমাদের ইন্টেলেকচুয়াল স্লেভারি কোন অবস্থায় গেলে, আমরা কিভাবে বিদেশি ন্যারেটিভ দিয়ে আমরা ইনফ্লুয়েন্সড হই, তার সব থেকে বড় প্রমাণ বহু দশক আমাদের স্কুল কলেজের পাঠ্যপুস্তকে লিখেছি মার্কনির নাম, জগদীশ বসুর নাম লিখিনি আমরা। এটা হচ্ছে একটা স্লেভ মেন্টালিটি সব থেকে বড় উদাহরণ। ঠিক তেমনি চিন্তা করে দেখুন, বাংলার সংস্কৃতি এবং জাগরণে ভগিনী নিবেদিতার যে অবদান, সে অবদানটা আমাদের চোখে বড় নয়, আমাদের সকল ইন্টেলেকচুয়ালদের কাছে বড় নয়। তাদের কাছে বড় এক এভেঞ্জেলিস্ট নিবেদিতা, টেরিজা, যার হাত দিয়ে কোটি কোটি টাকা উত্তর পশ্চিমে গিয়েছে, ভারতবর্ষের ট্রাইবেল অঞ্চলে গিয়েছে, এবং ভারতবর্ষের বিভিন্ন অংশে ব্যাপটাইজেশন হয়েছে, ধর্মান্তরিতকরণ হয়েছে। শুভ সন্ধ্যা। তাকে বড় করে দেখেছে, তাকে ভারতরত্ন দেওয়া হয়েছে, নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, এবং তার ন্যারেটিভটা ডোমিনেট করেছে। ভগিনী নিবেদিতা, যিনি সারা জীবনটা এই দেশের জন্য দিয়েছেন, তাকে আমরা বড় করে দেখিনি। এটা আমাদের একদম স্লেভ মেন্টালিটির আরেকটা বড় উদাহরণ। আমরা বিদেশিরা তারা কি লিখেছে, তারা কি ন্যারেটিভ দিয়েছে, এর দ্বারা বেশি ইনফ্লুয়েন্সড হই।
আমাদের নিজের যুক্তি দিয়ে, বিশ্লেষণ দিয়ে আমরা সত্যকে দিকে, সত্য বিশ্লেষণের দিকে এগোই না আমরা। এই হচ্ছে মানসিকতা। আমাদের এই মানসিকতা ডোমিনেট করেছে কিছু একটা গ্রুপ, আমি যেটাকে বলি পারভার্টেড সেকুলার, যেটাকে সেকুলার বলি, পারভার্টেড, যারা সিউডো ন্যাশনালিস্ট, হ্যাঁ, যারা কমিউনিস্ট, যারা পারভার্টেড কমিউনিস্ট, এই গ্রুপটাকে নাম দিয়েছি আমি। এবং কংগ্রেসিগুলো, যেগুলো গান্ধী নেহরুভিয়ান্স, এগুলোর নাম দিয়েছি সিকু মার্কু কঙ্গুজ। এই যে ব্লকটা, এরাই ডোমিনেট করছে এই বাংলা, এই ভারতবর্ষের সমস্ত টেক্সট বুক রাইটার্স ডোমিনেট করছে। এরাই টেক্সট বুক রাইটার্স, এরা ইন্টেলেকচুয়াল, অফিসিয়াল, গভর্নমেন্ট ব্যাকড অফিসিয়াল ইন্টেলেকচুয়াল, এরাই ডোমিনেট করছে পুরো ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিটাকে। এদের লেখা বইগুলোই স্কুল কলেজের পাঠ্যপুস্তক। এবং যে জন্য আজকের স্কুল কলেজের পাঠ্যপুস্তকে আর ইতিহাস পড়ানো, সেটা আর.সি. মজুমদার, যদুনাথ সরকারদের পড়ানো হয় না। সেখানে পড়ানো হয় ওই ইরফান হাবিব, নুরুল হাসান, হ্যাঁ, এদের লেখা বইগুলো, রমিলা থাপার, এদের লেখা, যারা মৌলিক কোনো গবেষণা করেনি, যারা বিদেশি ন্যারেটিভগুলোকে এদেশের মাথার মধ্যে ঢোকানোর জন্য ভলিউমস লিখে গেছে উইথ এ ব্যাকিং ফ্রম দ্য রুলিং পার্টিজ। এই জায়গায় আমরা আপ্লুত হয়ে আছি। এই যে মোহগ্রস্ত ভাব, সেই সঙ্গে, এবং এই মোহগ্রস্ত ভাবের সব থেকে বড় প্রমাণ হচ্ছে এখনো পর্যন্ত আমরা এই বিশ্বাসে আমরা আছি, আমাদের ইন্টেলেকচুয়াল ক্লাস, যে এই ভারতবর্ষকে ওই এরিয়ান্সরা 1520-তে ইনভেড করে, এরিয়ান ইনভেশন করে আমাদের দেশকে প্রথম জেনারেশন যারা সভ্য করেছিল। তারপরে এসেছিল মুসলমানরা উত্তর এবং পশ্চিম থেকে, তারা ভারতবর্ষকে সভ্য করেছিল। তারপরে এসেছিল ইংরেজরা, ভারতবর্ষকে সভ্য করেছিল। আমাদের যেন সভ্যতা অলওয়েজ বাই দ্য ফরেন ইনভেডার্স, এই যে ন্যারেটিভগুলো পরপর খাইয়ে যাওয়া হয়েছে, তার কারণটা হচ্ছে এই যে সিকু মাকু কঙ্গুগুলো, এদের সঙ্গে এই ফরেন ইনভেডার্স, যারা কলোনাইজার্স, বিদেশি সাম্রাজ্যবাদী ফরেন ফোর্সের সঙ্গে একটা নাইস কোলাবোরেশন আছে। এবং তারাই ভারতবর্ষের দীর্ঘ সময় রুল করে গেছে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে জাতীয়তাবাদী শক্তির উত্থানকে প্রতিহত করে তারাই ডোমিনেট করে গেছে। আমি চিন্তা করে দেখুন, আমাদের যেমন এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভগুলোর এবং এই যে সিকুমাকু কঙ্গুদের বেসিক জায়গা হচ্ছে ওরা সবাই বিশ্বাস করে ফার্স্ট, আজ থেকে 3500 বছরের কাছাকাছি এই সময়ে ফরেন ইনভেডার্স, যারা এরিয়ান ইনভেডার্সরা ভারতবর্ষে প্রবেশ করে উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতবর্ষকে প্রথম সভ্য দিয়ে করেছিল। তারপরে মুসলমানরা এসে সভ্য করেছিল, তারপরে ইংরেজরা সভ্য করেছিল। এই যে ন্যারেটিভটা এখনো পর্যন্ত আমরা মোহগ্রস্তের মতো আমরা মাথার মধ্যে রেখে দিয়েছি। কিন্তু এর মধ্যে যে কত ফ্লজ আছে, কত মিথ্যে আছে, এটা খুঁজে দেখি না। যেমন উদাহরণ দিচ্ছি একটা, এ তো আর.সি. মজুমদার, যদুনাথ সরকারদের কথা বলছেন, এরা নাকি হিন্দুত্ববাদী। এই ন্যারেটিভ দিয়ে, এই স্লোগান দিয়ে স্ট্যাম্প মেরে ওদেরকে সরিয়ে দিয়েছে এই সিকুমাকু কঙ্গো। তারও পরে বলি, আপনি স্যার উইলিয়াম জোন্স, যিনি কলকাতা হাইকোর্টের জাজ হয়ে এলেন এবং এস্থেটিক সোসাইটি তৈরি করলেন, সেই সময়কার তাদের রিসার্চ স্কলারদের ভারতবর্ষের সভ্যতা নিয়ে যে সেই সময়কার হোয়াইট পেপারগুলো, যেগুলো ওরা এখানে তৈরি করে ইংল্যান্ডে পাঠিয়ে দিত, সেগুলো নিয়ে আমি কিছু আলোচনা করেছি। সেখানে কি লেখা আছে? সেখানে পরিষ্কার লেখা আছে ভারতবর্ষের, আদি ভারতবর্ষের সভ্যতা অনেক বেশি প্রাচীন, ইউরোপের থেকে, ইংল্যান্ডের থেকে অনেক বেশি প্রাচীন। এবং ভারতবর্ষ থেকে জ্ঞান বিজ্ঞান আরব ল্যান্ড হয়ে, পশ্চিম এশিয়া হয়ে ইউরোপে প্রবেশ করেছে। এই তথ্যগুলোই লেখা আছে। এইগুলো আমাদের সিকুমাকুস কঙ্গুরা পড়াশুনো করে না এবং আমাদেরকেও পড়তে দেয় না, কারণ এগুলো মার্কেটে আসে না। আমরা মোহগ্রস্ত হয়ে আছি। তারপরে ইভিন তারপরে দেখুন এবং
ম্যাক্স মুলার, যে ম্যাক্স মুলারকে আমরা এত কথা বলি, আমরা ম্যাক্স মুলারটাও আমরা কিন্তু খুব কেয়ারফুলি ক্রিটিক্যালি পড়াশুনো করি। ম্যাক্স মুলার ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে তাকে নিয়েছিল, তাকে পেমেন্ট দিয়েছিল। হি ওয়াজ এ জার্মান স্কলার, সংস্কৃত জার্মান স্কলার। হি ওয়াজ পেড বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু ট্রান্সলেট দ্য বেদোস ইন্টু ইংলিশ, এই তো। তারও যে তাকে ডেপুট করা হয়েছিল টু ট্রেন দ্য নিউ ICS অফিসার্স ইন ইংল্যান্ড in their probation period, training period before sending to India. সেখানে যে লেকচার সিরিজ, যেটা ইন্ডিয়া হোয়াট ক্যান ইট টিচ আস, এই লেকচার্সগুলোতেও পরিষ্কার সেখানে যেভাবে অ্যানালিটিক্যালি পরপর এগিয়ে গেছেন ভারতবর্ষের সভ্যতার উপরে যে লেকচারগুলো দিয়েছেন, তাতে পরিষ্কার যে প্রশ্নগুলো তুলেছেন, সেই প্রশ্নগুলো যেহেতু তিনি পেড সার্ভেন্ট অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ এম্পায়ারের পেড সার্ভেন্ট, তার পক্ষে পরিষ্কার করে এগেনস্ট দ্য এরিয়ান ইনভেশন থিওরি বলা সম্ভব হয়নি। কিন্তু যে কথাগুলো অতি স্পষ্ট করে বলে গেছে, তাদেরকে প্রশ্ন করেছেন যে তোমরা দেখো, তোমরা যে বলছো যে ভারতবর্ষে যে সভ্যতাটা হয়েছে সেটা ইউরোপ থেকে, ওয়েস্ট থেকে ভারতবর্ষে প্রবেশ করেছে, এইটার পক্ষে বেশি যুক্তি, না বরং ভারতবর্ষ থেকে সভ্যতাটা এই ওয়েস্ট এশিয়াতে এসছে, ইউরোপে এসছে, এবং ভারতবর্ষের সভ্যতাই ইউরোপকে, ওয়েস্টকে সভ্য করেছে। ভালো করে তোমরা দেখো কোনটা সত্যি, কাদের সভ্যতা ওল্ডার। এই প্রশ্নগুলো পরপর দিয়ে তিনি যে তথ্যগুলো দিয়ে গেছেন তাতে পরিষ্কার, তিনি পরিষ্কার বলে গেছেন যে ভারতবর্ষের সভ্যতাই গোটা একসময় গোটা পৃথিবীকে আলোকিত করেছিল। সেটাও আমরা মন দিয়ে পড়াশোনা করি। এবং তারও পরে অনেক বই বেরিয়েছে, যেমন এবং উইলিয়াম জোনসের সিরিজ এবং ইউরোপিয়ান আমেরিকান ঐতিহাসিকদের যে অনেস্ট গবেষণাগুলো নিয়ে, যে আমাদের এখানে পরমেশ চৌধুরী যে বইগুলো লিখেছিলেন তাদের উপরে একদম পরিষ্কার যে বইগুলো, দি ইন্ডিয়া উই হ্যাভ লস্ট ভলিউম 1 and 2, ইন্ডিয়া উই হ্যাভ লস্ট ভলিউম 1 and 2, এবং তারও পরে আরও কতগুলো বই, যেমন 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 হ্যাঁ ইন্ডিয়া ইন কুর্দিস্তান, এরকম আরও অনেক বই আছে যেগুলোর অ্যানথ্রোপোলজিক্যাল সাইট, আর্কিওলজিক্যাল ডেসক্রিপশনস, লিঙ্গুইস্ট থেকে এগুলো এস্টাবলিশ করেছেন যে ভারতবর্ষের সভ্যতাই একসময় কি ইজিপ্ট, কি মেসোপটেমিয়া, আলেকজান্ড্রিয়া, আরব ল্যান্ড, সেন্ট্রাল এশিয়া, ইউরোপকে সভ্য করেছে। এবং তারও পরে ধরমপালের যে বইগুলো, যে ধরমপালকে নেহেরু জেলে ঢুকিয়ে দিয়েছিল এমার্জেন্সির সময়, জওহরলাল নেহেরু ডিউরিং চাইনিজ অ্যাগ্রেশন তাকে জেলে ঢুকিয়ে দিয়েছিল, তিনি যে বইগুলো লিখেছিলেন, যে বিউটিফুল ট্রি, দি ইন্ডিয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই যে সিরিজগুলো, এগুলো আমরা পড়ে দেখি না। ভারতবর্ষের অতীতের যে সভ্যতা, জ্ঞান বিজ্ঞান কত উন্নত ছিল, এগুলো পড়ে দেখি না। ইভিন 2 বছর আগে খড়গপুর IIT দ্য সায়েন্স অ্যান্ড হেরিটেজ ইনিশিয়েটিভ, তারা স্বস্তিকা চিহ্নের উপরে যেটা বিপুল ভলিউম লিখেছে, যে স্বস্তিকা চিহ্ন ভারতবর্ষ অরিজিনেট করে গোটা পৃথিবীর প্রায় সব দেশে, ইভিন প্যাসিফিক আইল্যান্ডসে, আটলান্টিক এরিয়াতে, ইউরোপে, নর্থ ইউরোপে, একদম আপ টু সাইবেরিয়া, সাউথ ইস্ট এশিয়া, সর্বত্র আফ্রিকান ল্যান্ডসে স্বস্তিকা চিহ্ন কীভাবে পৌঁছেছে, এবং যে স্বস্তিকা চিহ্ন যে সিম্বল অফ দ্য ডাইনামিজম, প্রোগ্রেস, এই চিহ্ন পৌঁছেছে, এই আইকনটা ইন ডিফারেন্ট মডিফিকেশন স্টিল সার্ভাইভিং, এরকম একটা বড় ভলিউম বেড়েছে। এগুলোর দিকে আমরা চোখ দিই না। হ্যাঁ, আমি আসছি এবার যে বইটার উপরে, সে বইটার নাম হচ্ছে ইন্ডিয়া ইন ইজিপ্ট, ডক্টর তিলক রঞ্জন বেরা। উনি মেডিকেল কলেজ থেকে 1982-তে MBBS পাশ করে হি জয়েন্ট in 1984 দ্য ইন্ডিয়ান আর্মি। তারপর ইনি জয়েন করেন ইন্ডিয়ান নেভিতে, ইন আর্মি এরিয়া, তার লাইফটাই আর্মিতে, আইদার ইন ইন্ডিয়ান আর্মি অর ইন নেভি। সেখান থেকে অপথলজিতে পোস্ট গ্র্যাজুয়েট করেছেন বোম্বে ইউনিভার্সিটি থেকে, এবং সারা জীবন আর্মি। তারপরে উনি রিটায়ার্ড লাইফে হি যে একদম গ্লোবাল এক্সপ্লোরার, গোটা পৃথিবী বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান উনি। একটা জিনিস, উনি যেখানেই যান খুব ইন্টিমেটলি
উনি তাদের সেখানকার সোসিওলজি, আর্কিওলজি, অ্যানথ্রোপোলজি, সোশ্যাল বিহেভিয়ার্স, আইকন, দেবদেবীর মূর্তি, আইকনোগ্রাফি, লিঙ্গুইস্ট, ল্যাঙ্গুয়েজের যে বিবর্তন, ভ্যারিয়েশনসগুলো, এগুলো উনি দেখেন। দেখে উনি এসে এগুলো একটা খুব তার নিজস্ব যে ক্যামেরায় যে বন্দি ছবিগুলো, সঙ্গে একটা বই লেখেন উইথ ক্লিয়ার ন্যারেটিভস, খুব সিম্পল ইংরেজিতে। উনি অনেকগুলো বই লিখেছেন, এটা ওয়ান অফ দ্য ভলিউমস। এবং এখানে উনি দেখেছেন এর মধ্যে বিভিন্ন প্রান্তে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে যে ভারতবর্ষের সভ্যতারই ওগুলো এক একটা শ্যাডোজ, ছায়া। আমি বহুবার বলেছি, একটা আমি এ বইটাতে আসবো আমি। এবং এই বইটাতে উনি অ্যানথ্রোপোলজিক্যাল সাইড, আর্কিওলজিক্যাল সাইড, লিঙ্গুইস্ট, ল্যাঙ্গুয়েজের যে বিবর্তন, সংস্কৃত থেকে তার যে বিভিন্ন দেশের যে বিবর্তন, হ্যাঁ, আইকনোগ্রাফি, দেবদেবীর যে মূর্তি, তাদের যে ব্যাকগ্রাউন্ড, প্রচ্ছদ, যেটা কীভাবে বিবর্তন হয়েছে। ভারতবর্ষের দেবদেবী, এই দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী, হ্যাঁ, থেকে সমস্ত দেবদেবী পৃথিবীর বিভিন্ন প্রান্তে কীভাবে উইথ মডিফিকেশনস এখনও সারভাইভ করছে। মেবি এই দেশের সভ্যতাগুলোতে এইগুলো এইগুলো তাদের জীবন্ত সভ্যতার আর অংশ নয়, এইগুলো ওদের দেশের মিউজিয়ামে ঢুকে গেছে। কারণ এই যে সভ্যতাগুলো, যাকে বলি পৌত্তলিক সভ্যতা, এই যে আমি বলি পৌত্তলিক সভ্যতা, এই পৌত্তলিক সভ্যতা আপনার ভালো করে দেখুন, যেটা ভারতবর্ষে আজও বেঁচে আছে। পৌত্তলিক সভ্যতা, পুতুল পুজো, এইটা পৃথিবীর সব প্রান্তেই ছিল। আমি বহুবার বলেছি, আপনারা ইজিপ্টে যান, সেখানে এই যে মূর্তিগুলোকে দেখতে পাবেন, মিউজিয়ামস। আপনি রোমে যান, রোমান সভ্যতা। আপনি আপনি গ্রিসে যান, গ্রিস সভ্যতা। ব্যাবিলন যান, ও সিরিয়াতে যান, সেখানকার সভ্যতা। ইভিন আপনি ইউরোপে যান, ইউরোপের ইংল্যান্ডের সব থেকে প্রাচীন যদি গির্জাগুলোকে আপনি খুঁড়ে ফেলেন, পেছনের গোডাউনটা দেখেন, সেখানে মূর্তি পাবেন। আপনি মায়া, ইনকা সভ্যতা, সব সভ্যতাই হচ্ছে মূর্তি, পৌত্তলিক সভ্যতা। আপনি লিথুয়ানিয়া, লাটাভিয়া, আপনি ইস্ট ইউরোপের দেশগুলো দেখুন, সেখানে আপনি আপনি রাশিয়াতে দেখুন, সব জায়গাতেই ছিল পৌত্তলিক সভ্যতা। এই পৌত্তলিক সভ্যতা পরবর্তীকালে খ্রিশ্চিয়ানিটি এবং তারপরে ইসলামের আক্রমণে ধ্বংস হয়ে যায়। ফলে এই পৌত্তলিক সভ্যতার যে আইকনসগুলো, মূর্তিগুলো আজকে ওদের দেশে মিউজিয়ামে, কিন্তু আমাদের দেশে এটা এখনো জীবন্ত। এই পৌত্তলিক সভ্যতা জীবন্ত। প্রশ্ন হচ্ছে, এই পৌত্তলিক সভ্যতা উৎপত্তি কোথায়? উৎপত্তি যদি দেখুন, এখনো পর্যন্ত কোথায় আঘাত পেলে একটা সভ্যতা, একটা শক্তি, একটা ধারণা, তার একটা থাকে গভীরতা, ডিপ ইন্টু দ্য রুট ইন্টু সোসাইটি, তার জীবনধারার গভীরে প্রবেশ করে। যেখানে যত গভীরে, সেখান থেকে তাকে উৎখাত করা কঠিন। ভারতবর্ষে এটা অরিজিনেট করেছিল, এখানে তার জন্ম। এর মাটির মধ্যে এর শিকড়, এর হাওয়া, বাতাস, এর সমাজ, সর্বত্র শিকড় ছড়িয়ে আছে। তাই 1000 বছরের ইসলামিক সভ্যতা, ইসলামিক আক্রমণ, 200 বছরের ইউরোপিয়ান খ্রিস্টান আক্রমণ, এই সভ্যতা এখনো অনেকটাই বেঁচে আছে। কিন্তু এই সমস্ত দেশে, কি আফ্রিকা, ইজিপ্ট বলুন, কি মায়া ইনকা সভ্যতা বলুন, ইউরোপ বলুন, ওয়েস্ট এশিয়া বলুন, সর্বত্র এগুলো ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে মিউজিয়ামে চলে গেছে। আমি একদিন বলেছিলাম যে আলটিমেটলি গোটা পৃথিবীর সমস্ত দেশকে আবার কিন্তু এই মূর্তি পুজোতে ফিরতে হবে। কারণ আমি একটা জিনিস বোল্ডলি বলেছিলাম, পৃথিবীর সমস্ত দেশের যত সায়েন্সের বই আছে বা এমনি আর্টসেরও বই আছে, আপনি আইকন ছাড়া, আমি বলেছিলাম প্রতিটা লেটারই হচ্ছে একটা মূর্তি, প্রতিটা শব্দই হচ্ছে মূর্তি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে মূর্তি। আপনি সায়েন্সের বইয়ে যত আপনি স্কেচ করেন, লেখেন, একটা অ্যাটমের মডেল আঁকতে গিয়ে, একটা ইলেকট্রনের মুভমেন্টস দেখাতে গিয়ে, একটা নিউক্লিয়াসের মডেলটা আঁকতে গিয়ে, আপনি যাই আঁকুন না কেন, দিস ইজ মূর্তি।
This is exactly not what it is inside, but this sketch has to be drawn to convey your idea to the others. এই মূর্তি পুজোই কটা যুগ যুগ ধরে আমরা করে আসছি বিভিন্ন ফর্মে। আরও বলেছিলাম, ইভিন যে খ্রিশ্চানিটি মূর্তি পুজোর এগেনস্টে বলে, যে ইসলাম মূর্তি পুজোর এগেনস্টে বলে, সেখানেও মূর্তি আছে, সেখানেও মূর্তি আছে। মূর্তি বাদ দিয়ে মানুষের চিন্তা, মানুষের জীবন হতে পারে না, কোনো লেখা, কোনো সাহিত্য হতে পারে না। এটা আমাদের চিন্তা ভাবনা, আমাদের সমাজ, আমাদের সমস্ত মানবিক চিন্তা ভাবনার একদম পার্ট অ্যান্ড পার্সেল। আমি আগেই বলেছি যে এই যে বইটা ডক্টর তিলক রঞ্জন বেরার, এই যে বইটা, এই বইটা উনি বিভিন্ন বই লিখেছেন, আমি পরে আসছি। আমি একটু বই থেকে একটা, উনি ডিটেলসে খুব বড় বইটা, এটা প্রায় 400 পাতার বই, এটা 390 পাতার বই, খুব বড় ভলিউমের বই, অনেক ছবি আছে এবং ছবিগুলো সব ওনার নিজস্ব ক্যামেরাতে, উনি কারো ধার করা ছবি না, নিজস্ব ক্যামেরাতে তোলা ছবি। এইটা আমি একটু ইন্ট্রোডাকশনটা একটু পড়ে শুনিয়ে দিই। The history of India is now arranged in libraries based on scripted records. In this book, an attempt is made for the first time to arrange the ground evidence available all over Indian subcontinent to recreate the pre-recorded period of India. Views from the fields of anthropology, archaeology, culture, language, geophysiology, genetics regarding the entire subcontinent have been assimilated in these pages. An unique attempt has been made here to arrange the animal symbols. Animal symbols গুলো ওদের সোশিওলজিতে এবং দেবদেবীর যে অ্যানিম্যাল সিম্বল, যেমন দুর্গার বাহক হচ্ছে সিংহ, হ্যাঁ এরকম, এবং পেঁচা আছে লক্ষ্মীর, এরকম এই যে বিভিন্ন রকমের বাহন, এই একই জিনিস আপনারা ইজিপ্টে পাবেন, আপনি গ্রিসে পাবেন, রোমে পাবেন, সর্বত্রই আছে, একটু মডিফাইড ওয়েতে। সিন অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন এ মিনিংফুল ম্যানার the concept of a period of matriarchal culture which possibly spread from India to different corners of the world. এই বইয়ে এই ম্যাট্রিয়ার্কাল সোসাইটি, প্যাট্রিয়ার্কাল সোসাইটির এই যে কোথায় কোথায় আছে, কোথায় প্রথম মানব সভ্যতায় জন্ম হয়েছিল, কোথায় কীভাবে মডিফিকেশন, এগুলি খুব ভালো ডিসক্রিপশনস আছে। যেমন এটা একদম মানব সভ্যতা, আমি আগে একটা লেকচারে বলেছিলাম একটা সময় যে আজকের পৃথিবীতে, এই যে পৃথিবীর এখনো পর্যন্ত যা কিছু রেকর্ডস পাওয়া গেছে, এটা থেকে আমার যেটা মনের মধ্যে যেটা ধারণা হয় সেটা হচ্ছে কি, যদি প্রশ্ন করা হয় আপনাকে মানুষের অরিজিনটা কোথায়, এর স্পেসিফিক উত্তর দেওয়া সম্ভব নয়, কারণ মানুষের ইতিহাসের লক্ষ লক্ষ বছরের ইতিহাসের পুরো ইতিহাসটা আমরা আজও জেনে উঠতে পারিনি। তো খুব যেটা মনে হয় এটা মাল্টিসেন্ট্রিক, বিভিন্ন এরিয়াতেই মানুষের উদ্ভব হয়েছিল, যেমন নিয়ান্ডারথাল, পিকিং মানুষ, এইগুলো এখন হারিয়ে গেছে, কিন্তু তাদের জিন্সগুলো পরবর্তী যে মানুষের উদ্ভব হলো, যেটা আফ্রিকা থেকে, আফ্রিকান অরিজিন, সাব সাহারান আফ্রিকা থেকে উদ্ভব হলো, আজ থেকে প্রায় 2 লক্ষ বছর আগে তারা ছড়িয়ে পড়লো গোটা পৃথিবীতে, তাদের সঙ্গে মিশে গেছে, আমরা তাদেরই বংশধর, কারণ তাদের জিনটা এখন ডমিনেট করছে। এবং সেই তাদের মাইগ্রেশনটা কোস্টাল এরিয়া দিয়ে আস্তে আস্তে আফ্রিকা থেকে এশিয়া মাইনর হয়ে আস্তে আস্তে ওয়েস্টার্ন কোস্ট অফ দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হয়ে, সাউদার্ন ডেকান হয়ে আস্তে আস্তে ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া হয়ে আস্তে আস্তে হোল অফ দি সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক রিজনসে ছড়িয়ে পড়ে। সেই জিনগুলো জিন ম্যাপিংয়ে পাওয়া যাচ্ছে, যে সাউথ আফ্রিকার সঙ্গে এই ম্যাপিংগুলো এগুলো পাওয়া যাচ্ছে। এটাই এদেরকেই বলা হচ্ছে মডার্ন অ্যানাটমিক্যাল ম্যান, হিউম্যান বিইং। এটাই এখন ডমিনেট করছে গোটা পৃথিবীতে, এবং এদের মধ্যেই নিয়ান্ডারথাল বা পিকিং মানুষদের জিনগুলো মিশে গেছে। এবার এই বইয়ের মধ্যে যে জিনিসটা ডেসক্রাইব করা হয়েছে, উনি জেনেটিক স্টাডিগুলো নিয়ে এসছে। এই যে যখন ভারতবর্ষে ওরা প্রবেশ করলো, এইটাকে বলা হচ্ছে, ভারতবর্ষটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। প্রাইমারি গেল আফ্রিকা, আমাদের যে পূর্বপুরুষদের ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে ভারতবর্ষে। এই ভারতবর্ষে এসে দে গট এ ভেরি সেফ এরিয়া
উত্তরে হিমালয়ান রেঞ্জ, পশ্চিমে হিলি রেঞ্জেস, এবং দক্ষিণের দুদিকে একদম মহাসাগর। এই যে প্রোটেক্টেড এরিয়াতে সভ্যতার সৃষ্টি হলো, মানুষের জীবনযাত্রায় সভ্যতা এলো, মানুষ স্থিত হলো, একটা সভ্যতার জন্ম হলো। এই ভারতবর্ষেই মানুষের আদিমতম সভ্যতা একটা ভেরি হাই লেভেল পর্যন্ত পৌঁছেছিল। এই সভ্য মানুষগুলোই ওটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, একদম এরাই ছড়িয়ে পড়ে একদম উত্তর পশ্চিম বা পশ্চিম হয়ে। ওটা গোটা ওয়েস্ট এশিয়া, গোটা সেন্ট্রাল এশিয়া, ইউরোপ, সেখান থেকে একদম নর্থ পোল হয়ে আমেরিকা, এদিকে আবার আফ্রিকা। এরাই সৃষ্টি করেছে ইজিপ্টের সভ্যতা, এরাই সৃষ্টি করেছে আপনার। আমি তো একটা জায়গায় বলেছি, একদম যখন আলেকজান্ডার পরাজিত হয়ে ভারতবর্ষ থেকে ফিরে যাচ্ছে সঙ্গে পুরো 5000 ভারতীয় স্কলার দিয়েছিলেন। এদেরকে দিয়ে স্কলারদের বসতি স্থান যেটা তৈরি হলো, এটাই হচ্ছে আলেকজান্ড্রিয়া, নর্থ আফ্রিকা, মেডিটেরিয়ান সির একদম কোলে। এদের পাণ্ডিত্যই ছড়িয়ে পড়লো গোটা আফ্রিকা, গোটা মেডিটেরিয়ান, ইউরোপ থেকে রেস্ট অফ দি ইউরোপে ছড়িয়ে গেল। এই যে এই সভ্যতার কথা বহুভাবে বহু লোক লিখে রেখে গেছে, কিন্তু আমরা বাঙালিরা কি ভারতীয়রা আমরা এগুলো পড়তে চাই না, পড়ি না। আমরা আপ্লুত হয়ে আছি, আমরা একদম মোহাচ্ছন্ন হয়ে আছি। ওই কতগুলো কলোনিয়াল যারা সার্ভেন্টস অফ দ্য কলোনিজ, যারা সাম্রাজ্যবাদের দালাল, যারা লেখক ঐতিহাসিক, তাদের দ্বারা ওই ন্যারেটিভ দ্বারা আমরা আপ্লুত হয়ে আছি। সেই মিথ্যে সাম্রাজ্যবাদীদের দেওয়া সেই ন্যারেটিভ দিয়ে এখনো আপ্লুত হয়ে আছি যে ওরা বাইরে থেকে এসে আমাদের দেশে সভ্য করেছে। না, কথাটা হচ্ছে আমরা গোটা পৃথিবীকে সভ্য করেছি। দুর্ভাগ্য, পরবর্তীকালে আমরা বা দ্য ইসলামিক ফোর্সেস 1000 বছর, তারপর ইউরোপিয়ান ফোর্সেস 200 বছর, আমরা পরাভূত হয়েছে। উই লস্ট আওয়ার পলিটিক্যাল ফ্রিডম, দেন আওয়ার কালচারাল ফ্রিডম, দেন ইন্টেলেকচুয়াল ফ্রিডম অ্যান্ড ইকোনমি, উই লস্ট এভরিথিং। অ্যান্ড আমরা একটা সাবজুগেটেড নেশন, মেন্টালি, ফিজিক্যালি, ইকোনমিক্যালি, মিলিটারিলি উই আর সাবজুগেটেড। আমরা এখন অন্য লোকের দেওয়া ন্যারেটিভগুলো মুখস্থ করে বসে আছি, আমরা আমাদের অতীতটাকে ভালো করে দেখছি না। এবং ইনি একটা জায়গায় অনেক লেখকই এই জায়গাটা ইঙ্গিত করেছে যে এই যে আজ থেকে 3500 বছর আগে যে ইউরোপিয়ানরা এই যে সেন্ট্রাল এশিয়া থেকে, কেউ বলে ইরান থেকে উত্তর পশ্চিম হয়ে কিছু মানুষ, এটা নাকি এরিয়ানস, আর্য, এরা ভারতবর্ষে প্রবেশ করলো, এরিয়ান ইনভেটার্স, এরা ভারতবর্ষকে সভ্য করলো। এরা কেউই নয়, এরা হচ্ছে রিভার্স মাইগ্রেশন। একটা সময় যখন আজ থেকে 5 to 6,000 7,000 ইয়ার্স ব্যাক ভারতবর্ষের সভ্য মানুষেরা গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল, এরাই একটা সময় আজ থেকে 3500 বছর আগে এদেরই মধ্যে কিছু কিছু মানুষ ভারতবর্ষে ফিরে এলো। এই ভারতবর্ষ, গোটা পৃথিবীতে আপনি মাইগ্রেশন এবং রিভার্স মাইগ্রেশনের অনেক উদাহরণ পাবেন আপনি। আমি একটা সময় বলেছিলাম এই মাইগ্রেশন আউটওয়ার্ড এবং রিভার্স মাইগ্রেশন টু দ্য হোমল্যান্ড, মাদারল্যান্ড, ফিরে আসা প্রচুর উদাহরণ আছে। এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষদের ভারতবর্ষের হোমকামিং, ভারতবর্ষে ফিরে আসা, হোমকামিং, রিভার্স মাইগ্রেশন। এগুলোকেই ইউরোপিয়ানরা খুব ছলচাতুরি করে তাদের সাম্রাজ্যের স্বার্থে, বিদেশি সাম্রাজ্যের সাথে ভারতবর্ষের মানুষকে দমিয়ে রাখার জন্যে, তাদের কলোনিয়াল ইন্টারেস্টের জন্য এটাকেই এরিয়ান ইনভেশন বলে চালিয়ে গেছে। এটা আমাদেরই লোক, যে জন্যে এই যারা তথাকথিত আর্যরা ফিরে এলো, এদের সঙ্গে ভারতবর্ষের আদি বাসিন্দাদের জেনেটিক মিলটা পাওয়া যাচ্ছে। যদি তা না হতো তাহলে এখানে জেনেটিক ডাইভার্সিটি থাকতো, জেনেটিক মিল আছে। কি ডেকানদের মানুষদের সঙ্গে এই যে ত্রাবিড়ো, ডেকানদের অ্যাকচুয়াল নাম ত্রাবিড়ো, 3 দিকে সমুদ্র, এই ত্রাবিড়ো, এই যে ত্রাবিড় অঞ্চলের মানুষ আর উত্তর ভারতের মানুষদের মধ্যে একদম জেনেটিক্যালি অনলি উত্তর ভারতের লোকেরা কিছুটা ফর্সা। এই ফর্সাটা হয়েছে এই যে 5 থেকে 6,000 বছর এই ভারতবর্ষের মানুষগুলো বিদেশে কোল্ডার এরিয়াতে, শীতলতম অঞ্চলে ছিল, যেখানে সানরে কম, এদের স্কিনের পিগমেন্টেশনটা কমে গেল। তো মানুষের কালারটা নির্ভর করে, কালার
color has nothing to do with the genes, DNA. It is the absolutely depends on the amount of the pigments on the skin. স্কিনে কতখানি মেলানোব্লাস্ট আছে, সেখান থেকে কতটা মেলানোসাইটস তৈরি হচ্ছে, কতগুলো পিগমেন্ট তৈরি হচ্ছে, কালার তৈরি হচ্ছে। এই কালারটার সঙ্গে ডিএনএর কোনো রকমের রিলেশন নেই। অ্যাবসোলিউটলি ডিপেন্ড অন দ্য পরিবেশ, সানরে কতখানি আছে, কে কোন পরিবেশে আছে। এই ফর্সা হয়ে আসাটা এটা স্কিনের কালার চেঞ্জ, ডিএনএর চেঞ্জ হয়নি, এই জন্য মিল পাওয়া যাচ্ছে দক্ষিণাত্যের ভারতের মানুষের ডিএনএর সঙ্গে উত্তর ভারতের মানুষের তথাকথিত আর্য সভ্যতার নাকি যারা প্রোডাক্ট, তাদের কোনো অমিল নেই, অমিল নেই। আর এরিয়ান শব্দ ইজ নট এনি রেস রিলেটেড। এরিয়ান শব্দটা হচ্ছে এরিয়ান, আর্য মানে হচ্ছে সমাজে যারা শিক্ষিত মানুষ। আমরা মহাভারত রামায়ণের যুগে আমরা সবার আলোচনার মধ্যে দেখি হে আর্য, শিক্ষিত লোককে যে সম্বন্ধে হে আর্য। আবার শিক্ষিত মহিলা, মার্জিত শিক্ষক সম্ভ্রান্ত মহিষী মহিলাকে বলা হচ্ছে হে আর্যা, হে আর্য সম্বোধন। আর্য শব্দটা হচ্ছে এডুকেটেড মানুষকে আমরা আর্য বলছি, কালচার লোককে আমরা আর্য বলছি, আর কালচার লেডিসদের আমরা বলছি হে আর্যা। আর্য শব্দটা আমাদের ভারতবর্ষে ছিল এই অর্থে, এটা কোনো রেস রিলেটেড নয়, এর সঙ্গে কোনো জিন বা কোনো রেস, কোনো এথনিসিটির কোনো রিলেশন নেই। এবার আসছি আমি এই বইটাতে আবার ফিরে আসছি। দি রুট of the Trans-Himalayan migration pivoting the Mount Kailash has been established with the personal experience of the exploration. ও আমি ওই জায়গাটা বলতে ভুলে গেলাম। এই যে ম্যাট্রিয়ারিক্যাল সোসাইটি, এটা ভারতবর্ষ মনে হয় ভারতবর্ষের প্রথম যে আদিমতম সভ্যতা ছিল মাতৃকেন্দ্রিক। মাতৃকেন্দ্রিক সংসারের মাতাই ছিল কেন্দ্রে, মাতাই ছিল কেন্দ্রে। এটা মহাভারতের যুগ পর্যন্ত মাতাই ছিল কেন্দ্রে। এই সেই জন্যে ভারতবর্ষের আদিমতম সভ্যতায় দেবীদের ডমিনেন্স, দুর্গা, কালী, চণ্ডী, সরস্বতী, লক্ষ্মী, দেবীদের ডমিনেন্স। এরাই হচ্ছে আর্লিয়েস্ট দেবী, এরাই মূর্তি, এরাই পূজিত। এবং পরবর্তীকালে যারা এই আমাদের মানুষরা যখন চলে গেল দেশ বিদেশে, সেখানে যখন মানুষ মাইগ্রেট আউট করছে, যখন সংসার থেকে মানুষ বেরিয়ে যাচ্ছে দেশ বিদেশে এবং এই সময় পুরুষের যে বাহুবল তার প্রয়োজন হলো, যখন ঘর থেকে তার নিজস্ব মাদারল্যান্ডের বাইরে যখন চলে যাচ্ছে, তখন বাহুবলের প্রয়োজন হলো নিজেকে এস্টাবলিশ করার জন্য, নিজের সংসারটাকে এস্টাবলিশ করার জন্য। এই বাহুবলের প্রয়োজন হলো, পুরুষের বাহুবলের প্রয়োজন হলো সেই সভ্যতায়। আস্তে আস্তে আমাদের পুরুষ মানুষরাই পরবর্তী হলো পুরুষ প্রধান, পিতৃপ্রধান, পিতা প্রধান। এবার পিতাদের ডমিনেন্স হলো। এইবার আস্তে 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 পুরুষদের যে পরবর্তী যে এই দেখবেন যারা এই যে যেখানে তখন সূর্য দেবতা, তখন বিভিন্ন রকমের লর্ড শিব, বিভিন্ন পুরুষ, তখন বায়ু দেবতা, জল দেবতা, বিভিন্ন সূর্য দেবতা, এই পুরুষদের দেবতাদের উৎপত্তি হলো। এই দেবতারা পরবর্তীকালে ডেভেলপমেন্ট। এবার যখন এবং এদেরও দেখবেন ফলে ইজিপ্টের সভ্যতায় আপনি মাতৃমূর্তি পাচ্ছেন একদম ইনিশিয়াল পার্টে, পরবর্তীকালে আবার পুরুষ প্রধান আসছে, দেবতাদের ডমিনেন্স পাচ্ছে, বাট ইনিশিয়াল পার্টে মাতৃপ্রধান, পরবর্তীকালে পিতৃপ্রধান। আর যখন ভারতবর্ষে ফিরে আসছে আজ থেকে 3500 বছর আগে সকল এরিয়ান্সরা, তারা এই পুরুষদের মূর্তি, যে দেবতাদের মূর্তি নিয়েও ফিরছে ন্যাচারালি। পরবর্তীকালে দেবতাদের মূর্তিটা হচ্ছে সাবসিকুয়েন্ট ডেভেলপমেন্ট, মাতৃমূর্তি হচ্ছে আদিমতম। ওই জন্য একটা জিনিস বলা হয় না, মাতৃপুজো ভারতবর্ষের আদি, পিতৃপুজো ভারতবর্ষের পরবর্তীকালে। আরেকটা জিনিস এই বইয়ের সুন্দর ডিসক্রিপশন দেখা যাবে যে যখন মাতৃতান্ত্রিক সমাজ ভারতবর্ষের, তারা তাদের নিজেদের মাতাদের প্রশংসা করে, গ্লোরিফাই করে কোনো ভলিউমস লেখেনি, তারা সেটা প্রয়োজন মনে করেনি। পরবর্তীকালে যখন পিতৃতান্ত্রিক সমাজ তৈরি হচ্ছে, গডস মানে গডেসদের সম্বন্ধে খুব বেশি ন্যারেটিভস কোনো গ্রন্থ লেখা হয়নি, তারা সেটা প্রয়োজনও মনে করে। পরবর্তীকালে যখন পুরুষতান্ত্রিকতা, যখন দেবতাদের প্রাধান্য আসছে, তখন তাদের প্রাধান্য, তাদের
নাম সংকীর্তন করার জন্য, গুণগান করার জন্য তাদের সম্বন্ধে প্রচুর ভলিউমস লেখা হয়েছে, সেগুলোকে ট্রেটাইজ করা হয়েছে, সেগুলো পরবর্তীকালের ডেভেলপমেন্টস। এবার আমি আসছি, হ্যাঁ, দি রুট, এইবার কৈলাস পর্বতের যেটা যেটা একটা ডোমিনেট যেটা রুট আছে, দি রুট অফ দি ট্রান্স হিমালয়ান মাইগ্রেশন পিভটিং দ্য কৈলাস হ্যাজ বিন এস্টাবলিশ উইথ দ্য পার্সোনাল এক্সপিরিয়েন্স অফ দি এক্সপ্লোরেশন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম হোয়ার দি রিভার্স মাইগ্রেশন, এই রিভার্স মাইগ্রেশন কথাটা ভেগলি অনেক ঐতিহাসিক লিখে রেখে, অনেক এক্সপ্লোরার, অনেক গবেষক যারা এই নিয়ে কাজ করে গেছেন যুগে যুগে, তারা কিন্তু এই রিভার্স মাইগ্রেশন শব্দটা কিন্তু আমি বলবো দিস এ ইউনিক ডিজাইন অফ দ্য টার্ম। এইটা ডক্টর বেরা এই শব্দটা খুব সুন্দর করে, উনি সায়েন্সের লোক, মেডিকেল সায়েন্সের লোক, এই রিভার্স মাইগ্রেশন কথাটা খুব ওয়েল ডিজাইনড। রিভার্স মাইগ্রেশন, দি ফার্স্ট ওয়াজ দ্য মাইগ্রেশন আউটওয়ার্ডস, নাও দ্য রিভার্স মাইগ্রেশন টু দ্য ওন মাদারল্যান্ড, হোমল্যান্ড, এটা হোম কামিং, এটা হচ্ছে বাড়িতে ফিরে আসা। This is the first time where the reverse migration has been discussed and established with ground evidences. The so-called Indo-Aryan invasion was only a reverse migration of the Indian origin fraternities. এই যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে পড়েছিল তারা ইন্ডিয়ান অরিজিন ফ্র্যাটার্নিটিস, এবং যেমন ইজিপ্টে, মেসোপটেমিয়াতে বা রোম, গ্রিসে, ইউরোপে শুধু যে ভারতীয়রাই ছিল তা কিন্তু নয়, এখানে ভারতীয়রা গিয়ে ভারতের সভ্যতাটাকে অ্যাড করেছে, ওখানকার আদি মানুষ ছিল, সেই আদি মানুষরা কিন্তু অত সভ্য ছিল না। সভ্যতার আলোটা ওটা পৃথিবীকে, ভারতবর্ষের লোকই এই ক্যান্ডেলটা নিয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের বক্তব্যের এমফ্যাসিস। মানুষ ছিল, কিন্তু এই যে সভ্যতার আলোটা এরাই নিয়ে গেছে। ইন্ডো অরিজিন ফ্র্যাটার্নিটিজ ব্যাক টু দেয়ার ওন মাদারল্যান্ড। It is evident that Africa is the genetic mother of the anatomical modern human. এই যে আমরা আমাদের যদি প্রাইমারি অরিজিন বলি, এটা হচ্ছে এই যে আমরা অ্যানাটমিক্যাল মডার্ন হিউম্যান, আমাদের প্রাইমারি অরিজিন আমাদের সাউথ আফ্রিকা, সাব সাহারান আফ্রিকা, 2 লক্ষ বছর আছে, এটা আমাদের আজকের এস্টিমেট। এইবার কিন্তু ভারতবর্ষ হচ্ছে আমাদের পরবর্তী, এই যে যেটা সেকেন্ড হোম, এখানে সভ্যতার সৃষ্টি হল, প্রাইমারি অরিজিন, এটা ইন্টারমিডিয়েট। আমরা ভারতবর্ষ হচ্ছে এই ল্যান্ডস্কেপটা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট, ফার্স্ট হচ্ছে সাব সাহারান আফ্রিকা, আজকের মডার্ন হিউম্যানসদের। দি স্প্রেড টু ডিস্টেন্ট ল্যান্ডস অ্যান্ড দে স্প্রেড টু ডিস্টেন্ট ল্যান্ডস অ্যান্ড সার্ভ, আমি আবার পড়ছি, it is evident that the Africa is the genetic mother of the anatomical modern humans, while India was the intermediate host. They spread to the distant lands and served as the intellectual and cultural guides to all ancient civilizations of the world. This is a path-breaking study of a complex subject presented in a simple manner by a single individual. This has the potential to initiate a complete or at least a drastic review of the history of India and that of the world. But Dr. Berar ব্যক্তিগত লাইফ নিয়ে একটু বলে নিই 2 লাইন। ডক্টর রঞ্জন বেরা, তিলক রঞ্জন বেরা, born in Kolkata, is a passionate explorer of the Indian subcontinent. The immense natural wealth and interesting cultural diversity of India has fascinated him since his childhood. Over a period of time, he developed a serious interest in establishing the antiquity of Indian civilization. It is known that the anatomical modern humans arrived in India 65,000 years back from Africa. His observations suggest that they lived continuously in India since and traveled to faraway lands during favorable geographical periods. Trans-Himalayan migration had played a crucial role in the early human migration from India. He explored many regions of the Indian subcontinent with special emphasis on the remote regions of the Himalayas and northeast India, and for over 2 decades, and painstakingly collected all relevant evidences.
Dr. Bera graduated from the Calcutta Medical College in 82. He joined Indian Armed Forces in 84 and completed his post-graduation in ophthalmology in Mumbai University. He has served as the medical officer in Indian Army and as ophthalmologist in the Indian Navy. He has explored many remote regions in India and is now dedicated researcher and writer on Indology. He was awarded the Fulbright Nehru Fellowship by the United States India Education Foundation in recognition of his work. He was affiliated to Yale University, USA during his Fulbright Fellowship. He was also awarded Senior Research Fellowship by the Ministry of Culture, Government of India. Dr. Bera, আমি বলেছি জিনিসটা উনি পৃথিবীর বিভিন্ন প্রান্তেও গেছেন। ইজিপ্টে নিজে গিয়ে যত ছবিগুলো তুলেছেন, বিশেষত আলেকজান্ড্রিয়া, কায়রো, এই সবের ছবিগুলোই হচ্ছে ওনার নিজের ক্যামেরার ছবিগুলি হচ্ছে এই বইয়ে আছে। ডক্টর বেরা has published a number of books since 1998 on various territories of India, exploring northeast, the 7 Princeton Pearls of India, Ladakh, and reminiscence Andaman and Nicobar, the mysterious Bay Islands of India, journey through Nicobar, Andamans, the Nicobar Islands, or also this book here, the India in Egypt. এটাতে সমস্ত ছবি ওনার ক্যামেরাতে, উনি ইজিপ্টের সভ্যতাটাকে একদম নিজের কাছ থেকে দেখেছেন। উনি শুধু ওদের সমাজ দেখেননি, উনি বিভিন্ন আর্কাইভসে গিয়েছেন, লাইব্রেরিতে গিয়েছেন, তাদের কালেকশানগুলো উনি কম্পাইল করেছেন এই বইয়ে। আমি আশা করি বইটা সম্বন্ধে এটা সংগ্রহ করুন, আপনারা সংগ্রহ করে নিজেরা পড়ুন। আমি কতক্ষণ বললাম? আজকে আর বেশিক্ষণ বলবো না। হয়ে গেছে, 43 মিনিটস হয়ে গেছে। আজকে আমি থামছি। এগুলো আপনারা পড়ে নেবেন, কারণ আমার মনে হয় না ধরমবীরের বইগুলো এখনও মার্কেটে পাওয়া যাচ্ছে। ইন্ডিয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দি বিউটিফুল ট্রি, স্বস্তিকাটা বোধহয় পাবেন না আপনারা। আর ইন্ডিয়া হোয়াট ক্যান ইট টিচ আস বাই ম্যাক্স ফুলার, এই বইটা বোধহয় আউট অফ প্রিন্ট, জানি না পাবেন কিনা। আর এর বইগুলো, পরমেশ চৌধুরীর বইগুলো, বাঙালিরা পরমেশ চৌধুরীর বইগুলোকে আর সেভাবে খুব মন দিয়ে পড়েছে কিনা আমার সন্দেহ আছে। কারণ আমরা তো এখনো আপ্লুত হয়ে আছি ওই শিকুমাকু কঙ্গুদের দেওয়া ন্যারেটিভগুলোতে। আমরা তো আমাদের ইতিহাসগুলোকে, আমাদের অতীত ইতিহাসগুলোকে দেখার দিকে মন নেই। যদি মন দিতাম, যদি নিজেদের অতীতটাকে ভালো করে দেখতাম, তাহলে এই জিনিসটা হতো না। আমরা এই যে বাঙালি ইন্টেলেকচুয়ালরা এখনো পর্যন্ত স্লেভস হয়ে আছি, মানুষের কথায় স্লেভস হয়ে আছি। আমরা এখনো রুলিং ফোর্সের তাবেদার হয়ে আছি। এবং 75 বছরে আমরা পশ্চিম বাংলায় এমন একটা সরকার আনতে পারলাম না যাদের সনাতনীদের প্রতি, সনাতন বাংলার কৃষ্টি, সাহিত্য, ইতিহাসের, বিজ্ঞানের কাছে কোনো দায়বদ্ধতা আছে এবং সেগুলোকে ডেভেলপ করার কোনো ইচ্ছে করত। এই জিনিসটা হতো না যে এই পশ্চিম বাংলায় জগদীশ বসুর থেকে মার্কনির নাম বেশি উচ্চারিত হয়েছে 75 বছর। ভগিনী নিবেদিতার থেকে বেশি উচ্চারিত হয়েছে এভেঞ্জেলিস্ট টেরিজা, যার হাত দিয়ে ভারতবর্ষের দেশদ্রোহীরা কোটি কোটি টাকা পেয়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন অংশকে খ্রিশ্চিয়ানাইজ করা হয়েছে। তার বেশি প্রশংসা শুনেছি আমরা। ভারতবর্ষের আদি ঐতিহ্য নিয়ে আমাদের আজকের বাঙালিদের কোনো রকমের কোনো অনুভূতি নেই। যেই জন্যে আজকের বাংলার এই রাজনৈতিক অবক্ষয়, অর্থনৈতিক অবক্ষয়, আমরা ইন্টেলেকচুয়ালি খুব স্লেভ, আমাদের কোনো সাহস নেই সত্যি কথাটা বলেন, সত্যি কথা বলবার। we are run by the political parties, we are governed by the political parties
who are the agents of the foreign forces. যদিও তিনখানা গভর্নমেন্ট পরপর, প্রথম কংগ্রেসের যুগ, তারপর কমিউনিস্টদের যুগ, তারপর এখন টিএমসির যুগ, বেসিক্যালি দিজ গভর্নমেন্টস আর backed from behind by the foreign forces, enemies of Sanatan, enemies of ভারতবর্ষ। এবং আমরা এত দশকেও আমরা নিজের পশ্চিম বাংলার ভালো করতে পারবে এমন কোনো সরকার আনতে পারিনি। তার কারণ মানসিকতার দিক থেকে আমরা অত্যন্ত স্লেভ হয়ে আছি, অত্যন্ত স্লেভ, যে জন্যে ভালো ভালো বইগুলোর প্রতি আমাদের চোখ পড়ে না, চোখ পড়ে না। শুভরাত্রি। হ্যাঁ, জয়দেব বাবু শুভ সন্ধ্যা। কঙ্কনা, সরকার আনতে পারলাম না কারণ সেরকম কোনো ডোল আসেনি বাংলায় যারা আমাদের কালচারকে ভ্যালু দেবে। দল আসেনি, দল আসেনি। একটা জিনিস ভাবছিলাম যে এই বাংলার এই ওয়েস্ট বেঙ্গলের পরিণতি কি হবে? এই ওয়েস্ট বেঙ্গল কি ইসলামিক বাংলাদেশের অংশ হয়ে যাবে আস্তে আস্তে? whether this West Bengal will be a part, will be expanded Islamic বাংলাদেশ আস্তে আস্তে, যেভাবে ইসলামের জঙ্গিদের উত্থান ঘটছে পশ্চিম বাংলায়, how they are with the swords playing in the open grounds in front of the police forces, এটা ঘটবে না? ভারতবর্ষের পশ্চিম বাংলার এই যে অত্যাচার, এই যে পশ্চিম বাংলার একটা ইংরেজদের অত্যাচার, তার আগে ইসলামের অত্যাচার, তারপরে বাংলার মন্বন্তর, ইঞ্জিনিয়ার ফেমিন, দেন পার্টিশন, রিফিউজি প্রবলেম, তারপরে এই যে কি কংগ্রেস জামানা, কি কমিউনিস্ট জামানা, তারপর আরেকটা ইসলামিস্ট জামানা টিএমসির, এই যে জামানার এই যে অত্যাচার সনাতন, এর মধ্য থেকে একটা শক্তি উঠে আসবে, সেটা একটা সম্ভাবনা আছে। যেমন এক সময় জিউসরা, ইহুদিরা 2000 বছর তো অত্যাচারিত হয়েছিল, 2000 বছর অত্যাচারিত হয়েছিল, পৃথিবীর বিভিন্ন দেশে অত্যাচারিত হয়েছিল, তারা তাদের হোমল্যান্ড ফিরে পায়নি। বাট টুডে দে হ্যাভ গট এ স্মল হোমল্যান্ড, ইসরায়েল। এবং একটা ছোট্ট ইসরায়েল আজকে 50টা মুসলিম কান্ট্রিকে একা কাউন্টার করছে। It is so dedicated, so sacrificing, so intelligent, so courageous. তাদের উইজডম, তাদের কালচার, তাদের হেরিটেজ সব কিছু মিলে যেভাবে উঠে দাঁড়িয়েছে, যেভাবে পৃথিবীর বিভিন্ন বৃহৎ শক্তির সাহায্য ছাড়াই যেভাবে একা ইসলামিক ওয়ার্ল্ডকে কাউন্টার করছে, এটা দেখার মতো। সুতরাং বাঙালির কাছে এক্সাম্পল আছে, যেটা মহাকাল, দুটো কথা বলে শেষ করে একটা জায়গায়, ওই জন্যে উনি মহাকাল বারে বারে এই যে জিউসদের ইতিহাসটাকে উল্লেখ করে গেছেন, তাদের অতীত এবং কীভাবে সে দাঁড়িয়েছে এটা উল্লেখ করেছেন। এই এক্সাম্পলটাকে উনি বারে বারে তুলে ধরেছেন। ঠিক তেমনি একটা কথা বারে বারে বলেছেন, তোমাদের অতীতটাকে তোমরা চিন্তা করতে লজ্জা পাও, তোমরা অতীতটাকে দেখো না, অতীত ইতিহাস হয়ে চর্চা করার তোমরা লজ্জা বোধ করো, তোমরা ঘৃণা বোধ করো। অথচ মনে রেখো, তোমাদের শক্তির উৎস লুকিয়ে আছে ইতিহাসের অতীতে। এই অতীত থেকে যদি নিজেদের না বাঁধতে পারো, সেখান থেকে যদি শক্তির সন্ধান না করতে পারো, তোমরা ঘুরে দাঁড়াতে পারবে না। তোমরা রেখো, সেখানে অফুরন্ত শক্তির উৎস তোমাদের অতীতেই লুকিয়ে আছে। এই কথাটা একদম মহাকালের কথা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় 3য় খণ্ডে সনাতন ভারতবর্ষের ঐতিহাসিক কাহিনী লেখা আছে, রমেশচন্দ্র দত্তের ঐতিহাসিক কাহিনী আছে। ওই সব বই আমি স্কুল জীবনে পড়েছিলাম, যে আমাকে জীবনের জটিল সমস্যার সমাধান করে দিয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এইগুলো তো আজকাল আর পড়ি না আমরা, এগুলো পড়তে ভুলে গেছি আমরা। রমেশচন্দ্র দত্ত,
আর.সি. মজুমদার, রবীন্দ্রনাথ সরকার আমরা ভুলে গেছি। আমরা মুখে স্বামীজি পড়ি, মুখে স্বামীজি বলি, আমরা মুখে রবীন্দ্রনাথ বলি, মুখে শরৎচন্দ্র বলি, আমরা মুখেই বলি, মুখে নজরুল বলি। আমরা কেউ সনাতন ভারতবর্ষের একদম যে আদর্শ সম্বন্ধে আমরা শ্রদ্ধাবান নই। আজ আমরা এখনো মোহগ্রস্ত। শুভরাত্রি, শুভরাত্রি।